আসসালামু আলাইকুম। পরীক্ষার আগের রাত আর সামনে সাক্ষ্য আইনের মতো এত বড় একটা সিলেবাস। আমি জানি চাপটা ঠিক কেমন লাগে। এই আইনটা যতটা গুরুত্বপূর্ণ, রিভিশন দেওয়াটা তার চেয়েও বেশি কঠিন মনে হয়। একদম চিন্তা করবেন না। যারা শেষ মুহূর্তে পুরো আইনটা একবার ঝালিয়ে নিতে চান, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন। চলুন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই আইনের সবচেয়ে জরুরি অংশগুলোতে মনোযোগ দিই, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সাক্ষ্য আইন, এই নামটা আমরা সবাই জানি, কিন্তু এর আসল কাজটা কি? এটা কি শুধু আদালতকে সাহায্য করে, নাকি এর চেয়েও বেশি কিছু? চলুন আজ সেটাই জেনে নিই। সহজ কথায় বলতে গেলে এই আইনটা আদালতের জন্য একটা ফিল্টারের মতো কাজ করে। কোনটা প্রাসঙ্গিক আর কোনটা অপ্রাসঙ্গিক সেই তথ্য ছেঁকে ফেলে শুধু আসল আর যৌক্তিক প্রমাণগুলোই বিচারের জন্য সামনে আনে। তার মানে এটাই সাক্ষ্যের শেষ কথা, তাই না? কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই মনে করেন সাক্ষ্য আইন মানেই সবকিছু, কিন্তু বাস্তবতা হল না। আইনটি আসলে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়, আর এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে যা আমাদের সবার জানা দরকার। দেখুন, সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এই আইনটা শুধু বিচারিক কাজেই ব্যবহার করা যায়, মানে হলফনামা বা আরবিট্রেশনের মতো জায়গায় এর কোনো প্রয়োগ নেই। শুধু তাই না, কিছু ক্ষেত্রে অন্য বিশেষ আইন, যেমন ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট বা ইসলামী আইনের নীতিও এর পাশাপাশি কাজ করে। তাই সাক্ষ্য আইনকে মূল ভিত্তি বলা গেলেও স্বয়ংসম্পূর্ণ আইন বলা যায় না। আমরা তো আইনের সীমাবদ্ধতা বুঝলাম, এবার চলুন এর একদম ভেতরে ঢোকা যাক। যে জিনিসটা নিয়ে পুরো আইনটা তৈরি, সেই সাক্ষ্য বা এভিডেন্স আসলে কি? আইনের ৩ ধারা বলছে সাক্ষ্য হচ্ছে মূলত ২ রকমের। এক হলো মৌখিক সাক্ষ্য, মানে সাক্ষী আদালতে যা মুখে বলেন, আর ২ হলো দলিলিক সাক্ষ্য, যেখানে যে কোনো ধরনের ডকুমেন্ট বা এমনকি ইলেকট্রনিক রেকর্ড আদালতে পেশ করা হয়। সাক্ষ্যের এই প্রকারভেদগুলো জানা পরীক্ষার জন্য যে কতটা জরুরি তা আপনারা আগের বছরের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবেই। এখানে দেখুন কয়েকটা প্রধান প্রকারভেদ দেওয়া আছে, যেমন প্রত্যক্ষ সাক্ষ্য, যা সাক্ষী নিজে চোখে দেখেছেন বা কানে শুনেছেন। আবার আছে পারিপার্শ্বিক সাক্ষ্য, যা সরাসরি কিছু প্রমাণ না করলেও ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরে। তবে এর মধ্যে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হল প্রাথমিক আর মাধ্যমিক সাক্ষ্যের পার্থক্য মনে রাখবেন। প্রাথমিক সাক্ষ্য মানেই হল আসল এএসওএল ডকুমেন্টটা, যা আইনের ৬২ ধারায় বলা আছে। আর মাধ্যমিক সাক্ষ্য হল সেই আসল ডকুমেন্টের কপি, যা কিছু বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা যায়, এবং এর কথা বলা আছে ৬৩ ধারায়। এবার আসা যাক সাক্ষ্য আইনের এমন একটা জায়গায় যেখানে স্টুডেন্টরা প্রায় সময়ই ভুল করে: অ্যাডমিশন এবং কনফেশন। চলুন এই দুটো কনসেপ্টের মধ্যেকার সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যটা একবারে পরিষ্কার করে ফেলি। শুনতে একরকম লাগলেও আইনের চোখে এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আর পরীক্ষার খাতায় এই পার্থক্যটা ঠিকভাবে লিখতে পারা মানে কিন্তু বেশ ভালো নম্বর নিশ্চিত করা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যগুলো কি সুন্দর করে দেওয়া আছে। সংক্ষেপে বললে, স্বীকার বা অ্যাডমিশন একটা অনেক বড় ধারণা, যা দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলাতেই হতে পারে। অন্যদিকে স্বীকারোক্তি বা কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলায় নিজের অপরাধ মেনে নেওয়াকে বোঝায়। আর এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব স্বীকারোক্তি এক ধরনের স্বীকার, কিন্তু সব স্বীকার কিন্তু স্বীকারোক্তি না। আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল প্রশ্নে আসি। আদালতে কোনো কিছু প্রমাণ করার দায়িত্বটা আসলে কার? বাদী নাকি বিবাদী? সাক্ষ্য আইনের ১০১ ধারা একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে পক্ষ আদালতে কোনো দাবি প্রতিষ্ঠা করতে চায় বা কোনো রায় নিজের পক্ষে আনতে চায়, প্রমাণের দায়িত্ব বা বার্ডেন অফ প্রুফ তারই। এই পুরো ব্যাপারটাকেই কিন্তু এই একটা লাইনে বলে দেয়া যায়। যিনি অভিযোগ করছেন বা যিনি কোনো দাবি করছেন, তাকেই তা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। খুবই সিম্পল। তো চলুন পরীক্ষার ঠিক আগে চট করে পুরো আলোচনাটা একবার রিভিশন দিয়ে নিই। এই পয়েন্টগুলোই হচ্ছে আজকের আলোচনার একদম সারমর্ম।
সাক্ষ্য আইনের উদ্দেশ্য কি, এর সীমাবদ্ধতা, সাক্ষ্যের প্রকারভেদ, স্বীকার আর স্বীকারোক্তির মধ্যেকার পার্থক্য, আর সবশেষে প্রমাণের দায়িত্ব কার। এই কয়টা বিষয় মাথায় রাখতে পারলেই কিন্তু প্রস্তুতির বড় একটা অংশ হয়ে যাবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আইন কিন্তু শুধু প্রমাণের ওপর নির্ভর করে। এখন কোনো কিছু প্রমাণিত হয়নি, তার মানে কি এটা নিশ্চিতভাবে মিথ্যা? নাকি এর অর্থ শুধু এটাই যে আদালতে তা ঠিকঠাকভাবে প্রমাণ করা যায়নি? বিষয়টা কিন্তু বেশ গভীর। সবার জন্য পরীক্ষায় ভালো করার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।